11ই সেপ্টেম্বর 2001 দিনটা ছিল মঙ্গলবার। নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনে বাকি দিনগুলোর মতোই সুন্দর একটা সকাল। আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ প্রতিদিনকার মতো সকালে দৌড়াতে বের হয়েছে। সকালের আমেজ কাটতে কাটতেই যে যার মতো কাজে যাচ্ছিল, কেউ কেউ নিজের অফিসে বসে কফি খাচ্ছিল, বাচ্চাদের তখন স্কুল টাইম। ঘড়িতে সময় তখন 8:46। ঠিক তখনই 5 জন হাইজ্যাকার আমেরিকান এয়ারলাইন্সের একটি কমার্শিয়াল ফ্লাইট 76 জন প্যাসেঞ্জার এবং 11 জন ক্রু মেম্বারদেরকে সাথে নিয়ে ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করে। মুহূর্তের মধ্যেই ম্যানহাটনের প্রাণবন্ত সকাল কালো ধোঁয়াতে ছেয়ে যায় এবং বদলে যায় পুরো বিশ্বের মানুষের ভাগ্য। এক্স্যাক্টলি কী হয়েছিল ওই দিন প্রত্যেকটা মিনিটের হিসাব দেবো আজকে আমি আপনাদেরকে। হাই, দিস ইজ তৌফিকুল সাবিত, ওয়েলকাম টু রিকলিং দ্য 9/11। You were looking at obviously a very disturbing live shot there. An effort up there, yeah. Now remember, oh my God. People are jumping out the windows. Two airplanes have crashed into the World Trade Center. 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখ আমেরিকান এয়ারলাইন্সের দুটি ফ্লাইট 11 এবং ফ্লাইট 77 এবং ইউনাইটেড এয়ারলাইন্সের দুটি ফ্লাইট 93 এবং ফ্লাইট 175, এই চারটা ফ্লাইট ওই দিন শিডিউলে ছিল লস অ্যাঞ্জেলেস এবং স্যান ফ্রান্সিসকোতে যাওয়ার উদ্দেশ্যে। সকাল 5:45 হাইজ্যাকার মোহাম্মদ আত্তা এবং আব্দুল আজিজ আল ওমারি মেইনের পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল জেটপোর্ট থেকে সিকিউরিটি পাস করে। এখানে মেইন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য এবং পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল জেটপোর্ট হচ্ছে ওখানকার একটা এয়ারপোর্ট। সেখান থেকে এই দুইজন একটা কমিউটার ফ্লাইট নিয়ে বস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যায় এবং ওখান থেকে আরও 3 জন হাইজ্যাকারের সাথে ফ্লাইট 11-এ বোর্ড করে। অর্থাৎ ফ্লাইট 11-এ এখন 76 জন প্যাসেঞ্জার, 11 জন ক্রু মেম্বার এবং 5 জন হাইজ্যাকার। তার ঠিক 2 ঘন্টা পর 7:35 আরও 5 জন হাইজ্যাকার যারা ফ্লাইট 77-কে হাইজ্যাক করবে, তাদের ভিতরে 3 জন নওয়াফ আল হাজমি, খালিদ আল মিধার এবং মাজেদ মোকেদ ওয়াশিংটন ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেক পয়েন্টে মেটাল ডিটেক্টর পাস করতে দেখা যায়, কিন্তু তাদের কাছে কোনো উইপেন ছিল না। কিন্তু তাদের হ্যান্ড লাগেজে কিছু ছুরি ছিল, ছোট ছোট কিছু ছুরি, কারণ 9/11-এর আগে প্লেনে ছুরি বহন করা লিগাল ছিল, কিন্তু ছুরির যে ফলা, সেই ফলাটা 4 ইঞ্চির কম হতে হবে। 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওই দিন একটা ইলেকশন হচ্ছিল পাবলিক অ্যাডভোকেট, মেয়র, কন্ট্রোলার এবং অন্যান্য অফিসিয়াল সিলেকশনের জন্য। এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বেশ কয়েকটা এরকম স্পেশাল কিছু প্রোগ্রাম ছিল, যেমন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিস NABE এর একটা অ্যানুয়াল কনফারেন্স হচ্ছিল। সন্ধ্যায় একটা ডান্স পারফরমেন্স হওয়ার কথা ছিল, এইটা হচ্ছে সেই ডান্স পারফরমেন্সের ইনভিটেশন কার্ড। এবং সন্ধ্যা 6টায় পিস ক্রপসের একটা সেশন হওয়ার কথা ছিল। 7:59 76,400 পাউন্ড ফুয়েল নিয়ে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 টেক অফ করে। 8:15 আরও একটা ফ্লাইট 175, 9 জন ক্রু মেম্বার, 51 জন প্যাসেঞ্জার, 5 জন হাইজ্যাকার এবং 76,000 পাউন্ড ফুয়েল নিয়ে টেক অফ করে। এরপর একে একে সকাল 8:20 আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77, 5 জন হাইজ্যাকার এবং 8:42 ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93, 4 জন হাইজ্যাকার নিয়ে টেক অফ করে। সর্বমোট 19 জন হাইজ্যাকার নিয়ে এই 4টা বিমান এখন আকাশে উঠছে। আর শেষে যে দুটো ফ্লাইট টেক অফ করলো, এর মাঝে ফ্লাইট 11-এ থাকা হাইজ্যাকাররা অ্যাক্টিভেট হয়ে গেছে। ফ্লাইট 11-এর ক্যাপ্টেন জন ওজোনাস্কি এবং ফার্স্ট অফিসার থমাস ম্যাকগিনিস বোয়িং 767-কে পাইলট করছিলেন। ফ্লাইট 11 এখন 26,000 ফিট ওপরে। এতক্ষণ সব কিছু নর্মাল, সিট বেল্ট খোলা থেকে শুরু করে প্লেনের যে রেগুলার যে ইনস্ট্রাকশন থাকে সেগুলো দেওয়া হচ্ছিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা কেবিন সার্ভিসের জন্য রেডি হচ্ছিল। বস্টনের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ATC থেকে পাইলটদের কাছে একটা নির্দেশনা আসে যে আপনারা এখন প্লেনকে 35,000 ফিট উপরে নিতে পারেন, কিন্তু ATC পাইলটদের কাছ থেকে কোনো উত্তর পায়নি। 90s-এর এয়ারপ্লেনগুলোতে ইনফ্লাইট ফোন নামে একটা টেকনোলজি ছিল, খুব জনপ্রিয় ছিল এই টেকনোলজিটা ওই সময়, যেটা রেডিও সিগন্যালকে ইউজ করে বার্তা পাঠাতে পারতো। যাত্রীরা এই ইনফ্লাইট ফোন ইউজ করতো শুধুমাত্র ইমার্জেন্সিতে, কারণ ওই সময় একটা কল করতেই অনেকগুলো ডলার গুনতে হইতো। 8:19 ফ্লাইট 11-এর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বেটি আনং এই ইনফ্লাইট ফোন ইউজ করে গ্রাউন্ড স্টাফদেরকে ইনফর্ম করে যে আমাদের প্লেন হাইজ্যাক করা হয়েছে এবং আমরা ককপিটে পাইলটদের সাথে যোগাযোগ করতে পারছি না। অর্থাৎ ককপিট অলরেডি সিজ করে ফেলছে টেররিস্টরা। গ্রাউন্ড স্টাফ মানে কিন্তু ATC না, ATCর সাথে শুধুমাত্র পাইলটরা যোগাযোগ করতে পারে। গ্রাউন্ড স্টাফ মানে হচ্ছে এয়ারপোর্টে যে চেকিং, চেক আউট, লাগেজ স্ক্যানিং, তারপর ডকুমেন্টেশন চেকিং, এই সমস্ত কাজ করে তাদেরকে হচ্ছে গ্রাউন্ড স্টাফ বলে। প্রায় 25 মিনিটের মতো সুযোগ পেয়েছিল বেটি এই পুরো ঘটনাকে বর্ণনা করার জন্য। এবং বেটির এই কলের আগে হাইজ্যাকারদের মধ্যে একজন সাতাম আল সুকামি ড্যানিয়েল নামে একজন প্যাসেঞ্জারকে ছুরি দিয়ে স্ট্যাপ করে। ড্যানিয়েল অ্যামলুইন ইসরায়েলি আর্মিতে 4 বছর কর্মরত ছিল এবং এটা ধারণা করা হয় তিনি হাইজ্যাকারদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, অ্যাকর্ডিং টু দ্য 9/11 কমিশন রিপোর্ট। বেটি যখন তার কলে কথা বলা শেষ করে তার ঠিক 2 মিনিট পর হাইজ্যাকাররা প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, যেই ডিভাইসের মাধ্যমে ATC শনাক্ত করতে পারে প্লেনের অবস্থান আসলে কোথায়। হাইজ্যাকাররা ছিল তো অনেক বেশি ডেঞ্জারাস, বাট তারা
প্লেন এবং এয়ারপোর্টের যে সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে তারা এত বেশি শিক্ষিত ছিল না, এবং কোনো হাইজ্যাকার তো ঠিকঠাক ইংলিশও বলতে পারতো না। এই জন্যে এয়ারপোর্টের যে সিকিউরিটি চেকিংয়ের সময় যে কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেন অনেক হাইজ্যাকারদের বুঝতেও ভুল হচ্ছিল। 8:24 ফ্লাইট 11-এর হাইজ্যাকার মোহাম্মদ আত্মা একটা ভুল করে বসে। সে ককপিট থেকে ভেতরে থাকা যাত্রীদের সাথে কথা বলার জন্য একটা বাটন চাপ দেয়। সেই বাটনটা ছিল একটা ভুল বাটন। সে যা কিছু বলে তার সবগুলো কথা চলে যায় এটিসির কাছে, কারণ সে যে বাটনটা চাপ দিয়েছিল সেই বাটনটা চাপ দিলে পারে এটিসির সাথে কমিউনিকেশন অ্যাক্টিভেট হয়ে যায়। আত্মা বলে, উই হ্যাভ সাম প্লেনস, জাস্ট স্টে কোয়াইট অ্যান্ড ইউ উইল বি ওকে। এর কিছুক্ষণ পর আত্মা আরও একটা বার্তা পাঠায়, এবং সেই বার্তাটাও অনিচ্ছাকৃতভাবে চলে যায় গ্রাউন্ড স্টাফদের কাছে। এবং এই যে বার্তা পাঠাচ্ছিল, এর মাঝখানে বাকি যে 3টে ফ্লাইট ছিল, সেই 3টে ফ্লাইটের মধ্যে একটা ফ্লাইট 175-এর যে পাইলট ভিক্টর যে সারাসিনী এই বার্তাগুলো শুনতে পায়, এবং তার নিজের প্লেন হাইজ্যাক্ট হওয়ার আগে কিছুক্ষণ আগে সে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে এটা ইনফর্ম করে যে ফ্লাইট 11 হ্যাজ বিন হাইজ্যাক্ট। 8:27 ফ্লাইট 11 দক্ষিণ দিকে মোড় নেয়। এক্স্যাক্টলি 8:46 ফ্লাইট 11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে 93 থেকে 99 তলার ভেতরে গিয়ে ক্র্যাশ করে। 76 জন প্যাসেঞ্জার এবং 11 জন ক্রু মেম্বারের অন দ্য স্পট ডেথ হয়ে যায়। This is unbelievable. This whole city is shut down. This just in, you were looking at obviously a very disturbing live shot there. That is এই ঘটনার সময় আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ ফ্লোরিডার এমআই ব্রুকার এলিমেন্টারি স্কুলে বাচ্চাদের সাথে দ্য পেট গোট পড়ছিলেন। ঠিক 8:55 বুশের যে চিফ অফ স্টাফ অ্যান্ড্রু কার্ড, উনি বুশকে জানায় যে ছোট একটি টুইন ইঞ্জিন প্লেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতরে ক্র্যাশ করেছে। বুশের রিয়াকশন ছিল এরকম যে এটা হয়তো বা পাইলটের কোনো ইরর হতে পারে। বুশ কোনো এক জায়গায় ফোনে কথা বলে, তারপরে আবার বাচ্চাদের সাথে আবার কন্টিনিউ করতে থাকে তার প্রোগ্রাম। আর এদিকে অন্য আরেকটি ফ্লাইট 175-এ 8:42 থেকে 8:46 ভেতরে হাইজ্যাকাররা হামলা চালায়, এবং এইটা ধারণা করা হয় যে ফ্লাইট 11-এ যেভাবে হাইজ্যাকিং যে প্যাটার্নে এক্সিকিউট করা হয়েছিল, ঠিক সেম প্যাটার্নেই ফ্লাইট 175-এও এক্সিকিউশন চলে। এক্স্যাক্টলি 9:03-11 ফ্লাইট 175 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ারে গিয়ে আঘাত করে। এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে করা 2 নম্বর ক্র্যাশ। Kind of an effort up there, yeah. Now remember, oh my God. That looks like a second plane. তখনও জর্জ বুশ স্কুলে বাচ্চাদের সাথে অ্যান্ড্রু কার্ড ক্লাসের ভেতরে ঢুকে বুশের কানে কানে বলে, এ সেকেন্ড প্লেন হ্যাজ হিট দ্য সেকেন্ড টাওয়ার, আমেরিকা ইজ আন্ডার অ্যাটাক। জর্জ বুশ প্রায় 7 মিনিট ক্লাসের ভেতরে চুপ করে বসেছিল, এবং এই 7 মিনিটের ভেতরে পুরো পৃথিবী এই খবর জেনে গেছে যে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল দেশ এখন হুমকির মুখে। পরবর্তীতে বুশের কাছে এই প্রশ্নটা করা হয় যে তিনি এই খবর জানার পরেও কেন বাচ্চাদের সাথে ক্লাসে বসেছিলেন। বুশের কথা হচ্ছে যে আমার প্রথম রিয়াকশন ছিল আমার ভেতরে অনেক রাগ হচ্ছিল, তার কিছুক্ষণ পরেই আমি আবার বাচ্চাদের উপরে ফোকাস করি। একদিকে আমেরিকার উপরে অ্যাটাক হচ্ছে, অন্যদিকে এই ইনোসেন্ট শিশুগুলো। আমি আমার কোনো রিয়াকশন দ্বারা আমি বাচ্চাদের ভেতরে কোনো আতঙ্কের সৃষ্টি করতে চাচ্ছিলাম না। ম্যানহ্যাটেনে এখন শুধু পুলিশ, ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্সের সাইরেন। পরপর 2টা প্লেন ক্র্যাশ হওয়ার পরে 9:10-এর মধ্যে আমেরিকান এয়ারলাইন্সের যতগুলো প্লেন ছিল সবগুলো প্লেনকে মাটিতে থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে ফ্লাইট 77 এবং ফ্লাইট 93-তেও বাকি প্লেনগুলোর মতো হাইজ্যাকিং চলে। এক্স্যাক্টলি 9:37-46 ফ্লাইট 77-কে 530 মাইল বেগে নিয়ে গিয়ে পেন্টাগনে আঘাত করা হয়, যেটা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের হেড অফিস। এইটা 3 নম্বর ক্র্যাশ। আর ফ্লাইট 93-তে থাকা টেররিস্টরা 9:28 বিমানের ভেতরে হামলা চালায়। বিমান তখন 35,000 ফিট ওপরে। হঠাৎ ফ্লাইট 93 700 ফিট নিচে নেমে চলে আসে। ক্লিভল্যান্ডের এটিসি ফ্লাইট 93 থেকে একটা রেডিও বার্তা পায়, এবং বার্তাতে মারামারি করার শব্দ পায়, এবং ফার্স্ট অফিসারকে মেডে বলতে শোনা যায়। আর ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে নিজেদের পরিবারের সাথে যোগাযোগ করতে থাকে মোবাইল ফোনে। ফ্লাইট যেহেতু 700 ফিট নিচে, তখন মোবাইলের সিগন্যাল পাওয়া যাচ্ছিল, এবং সেখান থেকে তারা জানতে পারে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অলরেডি 2টা প্লেন ক্র্যাশ করেছে। একবার ভাবেন নিচে থাকা পরিবারগুলোর মানসিক অবস্থা। 2টা প্লেন ক্র্যাশ হলো চোখের সামনে, এবং আরও একটা প্লেন আকাশে আছে যেইখানে তাদের প্রিয় মানুষগুলো আছে, এবং প্লেনের ভেতরে অলরেডি অ্যাটাক চলছে। 9:58 ফ্লাইট 93-তে থাকা একজন প্যাসেঞ্জার এডওয়ার্ড পি ফেল্ট, উনি নিজেকে ওয়াশরুমে লক করে 911-এ কল করে উনি প্রশাসনকে জানায় তাদের পরিস্থিতির কথা। প্লেনে থাকা প্যাসেঞ্জাররা বুঝে গেছে যে হাইজ্যাকারদের মোটিভ আসলে কি, তাদের প্লেনকেও কোথাও না কোথাও গিয়ে ক্র্যাশ করাবে। প্লেনে থাকা প্যাসেঞ্জাররা এটা ডিসাইড করে যে আমরা এইভাবে চুপচাপ বসে না থেকে আমরা এতগুলো মানুষ, আমরা কি পারবো না এই 4 জন হাইজ্যাকারদের সাথে ফাইট করতে? তো তারা অ্যাকচুয়ালি এই হাইজ্যাকারদের বিরুদ্ধে ফাইট করার সিদ্ধান্ত নেয়, এবং তারা করে। এবং এই সব কিছুর অডিও রেকর্ডিং হচ্ছিল প্লেনের ব্ল্যাক বক্সে, যেইটা ব্ল্যাক বক্স এমন একটা ডিভাইস যেটা প্লেন ধ্বংস হয়ে গেলেও রিকভার করা সম্ভব। এদিকে ম্যানহাটেনে 9:59 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ার কোলাপস করে যায়।
এদিকে আকাশে থাকা ফ্লাইট 93 ক্যাপ্টেন অলরেডি ডেড। প্লেন চালাচ্ছিল হাইজ্যাকারদের মধ্যে কেউ একজন। যাত্রীরা শেষ পর্যন্ত তাদের লড়াই করে গেছে এবং এই লড়াই প্লেন তার কন্ট্রোল হারায়। 10:03 ফ্লাইট 93 পেনসিলভেনিয়ার শ্যাংসভাইলের একটি খালি এরিয়াতে গিয়ে ক্র্যাশ করে। যাত্রীদের সাহসিকতার কারণে বেঁচে যায় হোয়াইট হাউস, কারণ প্লেন যেখানে ক্র্যাশ করেছিল সেখান থেকে ওয়াশিংটন ডিসি মাত্র 20 মিনিটের পথ। পরবর্তীতে এটা সাসপেক্ট করা হয় যে টেররিস্টদের হয়তোবা মোটিভ ছিল হোয়াইট হাউসে ক্র্যাশ করা। 2977 জন মানুষ মারা যায় এই পুরো ঘটনায়। একদিনের ভিতরে ম্যানহ্যাটেন গ্রাউন্ড জিরোতে পরিণত হয়। রাত 8:30টায় হোয়াইট হাউস থেকে ইউএস প্রেসিডেন্ট জর্জ বুশ ভাষণ দেয়, এই হামলাতে যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমার মনে আছে আমি ওই সময়টাতে আমি আমার নানু বাড়িতে ছিলাম এবং তখন তো ইন্টারনেট কেবল কানেকশন এসব কোনো কিছুই ছিল না। বিটিভি নিউজেই আসলে যতটুকু যা দেখা যায়, এটা যে টেররিস্টদের অ্যাটাক ইউএসের উপরে, এত কিছু বোঝার মতো তো মানসিক ওজন আমার তখন হয়নি। অবভিয়াসলি অনেক ছোট ছিলাম আমি তখন, বাট শহর থেকে শুরু করে গ্রামের মানুষ পর্যন্ত এই জিনিসটা নিয়ে আলোচনা করছিল এবং ওই অ্যাটাকে যারা নিহত হয়েছিল তাদের ভিতরে বাংলাদেশিরাও ছিল। বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মোমেন 2023 সালে একটা কনফারেন্সে উল্লেখ করে 9/11 অ্যাটাকে যারা নিহত হয়েছিল তাদের ভিতরে 6 জন বাংলাদেশি ছিল এবং 6 জনের ভিতরে 3 জন ছেলেই ছিল তার নিজের এলাকা সিলেট থেকে। আমার কাছে এক্স্যাক্ট কোনো এভিডেন্স তো নাই আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমার এটা মনে আছে বাংলাদেশিরাও ছিল ওই অ্যাটাকের ভিতরে। আমার কিভাবে মনে আছে, বাংলাদেশে কার্গো প্লেনে করে কয়েকটা লাশ নিয়ে আসা হয়েছিল এবং সেটা বিটিভিতে লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়েছিল। এই জন্য আমি বলতে পারছি যে বাংলাদেশিরাও ছিল তখন এই অ্যাটাকের ভেতরে। অনেক অনেক ইমোশনাল একটা ইনসিডেন্ট এবং আমি অনেক ডিপ রিসার্চ করেছি আমি এই ভিডিওটার জন্য এবং আমি যখন রিসার্চ করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আবার নতুন করে এক্সপিরিয়েন্স করছি দ্য 9/11। 24 বছর পার হয়ে গেছে এই ঘটনাটার, বাট মনে হয় এই ঘটনাটা এখনও জীবন্ত। আপনি যদি দ্য 9/11 ঘটনা আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি দ্য 9/11 কমিশন রিপোর্ট আপনি পড়তে পারেন। 585 পেজের একটা পিডিএফ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কাউন্টার টেররিজম সেন্টারের রিপোর্ট অনুযায়ী এই 9/11 অ্যাটাকগুলো করা হয়েছিল আল কায়দার মাধ্যমে, যেটার ফাউন্ডার হচ্ছে ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন প্রথমে শুরুর দিকে এটা ডিনাই করে যে এই হামলাগুলোর পেছনে তার কোনো হাত আছে, বাট পরবর্তীতে সে এটা স্বীকার করে যে হ্যাঁ এই হামলাগুলো সেই করিয়েছিল। এই হামলা করার পেছনে অনেকগুলো মোটিভ ছিল, তার মধ্যে প্রধান মোটিভ হচ্ছে এটা ওসামা বিন লাদেনের ভাষ্য অনুযায়ী যে পুরো পৃথিবীতে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনকে যেভাবে দখল করে নিচ্ছে সেইখানে যুক্তরাষ্ট্রের যে সমর্থন, ওই সমর্থনের কারণে ওসামা বিন লাদেন এই হামলা করার সিদ্ধান্ত নেয়। 1990 সাল থেকে ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসছে। 1996 সালে এসে ওসামা বিন লাদেন প্রথম ফতোয়া জারি করে যেখানে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1998 সালে আমেরিকান জার্নালিস্ট জন মিলার ওসামা বিন লাদেনের সরাসরি একটা ইন্টারভিউ নেয় আফগানিস্তানের ঘাঁটিতে। সেই ইন্টারভিউতে তিনি বলেন, আমরা হামলা করার সময় সরকারি বেসরকারি কাউকে আলাদা করে দেখি না, কারণ আমেরিকাও একই রকম। তারা যখন হামলা করে তখন তারা সরকারি বেসরকারি এমনকি নারী এবং বাচ্চাদের ভেতরেও ভেদাভেদ করে না। নাগাসাকিতে আমেরিকা যখন নিউক্লিয়ার অ্যাটাক করে তখন কি সেই বমগুলো সামরিক এবং বাচ্চাদেরকে আলাদা করে দেখেছিল? এটা ওসামা বিন লাদেনের প্রশ্ন ছিল ওই ইন্টারভিউতে। এই ইন্টারভিউতে তিনি এটাও বলেন যে আমরা আমেরিকার সাধারণ জনগণ এবং মার্কিন সৈন্যদের মায়েদের উদ্দেশ্যে বলছি, যদি তারা তাদের নিজেদের জীবন এবং তাদের সন্তানের জীবনকে মূল্যবান মনে করে থাকেন তাহলে তারা যেন এমন একটা সরকার বেছে নেয় যে ইহুদিদের সমর্থনে কাজ না করে সাধারণ জনগণের স্বার্থে কাজ করবে। এই ইন্টারভিউ আমেরিকার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এইটা ওসামা বিন লাদেনের অন ক্যামেরাতে দেওয়া ফার্স্ট ইন্টারভিউ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারই বা কেন? ওসামা বিন লাদেন আমেরিকার অর্থনীতিতে আঘাত করতে চেয়েছিল যাতে দেশটির মনোবল ভেঙে যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেখানে টুইন টাওয়ার্স ছিল, টুইন শব্দের অর্থ যমজ, কারণ এখানে একই রকম দেখতে দুটো টাওয়ার ছিল, সাউথ টাওয়ার এবং নর্থ টাওয়ার, এই জন্য এটাকে টুইন টাওয়ার বলা হতো। টুইন টাওয়ার বিশ্ব অর্থনীতিতে আমেরিকার আধিপত্যের প্রতীক ছিল। প্রায় 50,000-এরও বেশি মানুষ এখানে কাজ করত। টুইন টাওয়ারে আঘাত করার মানে ছিল বেশি মানুষের মৃত্যু এবং আকাশচুম্বী ভবনে যখন আঘাত করা হবে তখন মিডিয়াতে সেটা কভার করা হবে এবং পুরো বিশ্বের কাছে সেটা দ্রুত পৌঁছে যাবে। টুইন টাওয়ার ধসে যাওয়ার পর সেখানে 9/11 মেমোরিয়াল মিউজিয়াম বানানো হয়। 2006 সালে এই মেমোরিয়াল মিউজিয়ামের কাজ শুরু হয়। আগে মেমোরিয়াল উদ্বোধন হয় 11 সেপ্টেম্বর 2011 সালে, যেখানে দুটি বিশাল রিফ্লেক্টিং পুল আছে যেগুলো ঠিক টুইন টাওয়ারের জায়গাতেই বানানো। পুলগুলোর চারপাশে 2977 জন নিহত ব্যক্তির নাম খোদাই করা আছে এবং 2014 সালে এই মেমোরিয়ালের সাথে সমন্বয় করে বানানো মিউজিয়াম উদ্বোধন করা হয়। দ্য 9/11 অ্যাটাকের প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হয়, বিশেষ করে মুসলিমদেরকে। নিঃসন্দেহে ইসলামের ইমেজ এবং ভাবমূর্তি নষ্ট হয় এই অ্যাটাকের কারণে। ইসলামকে ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ রিলিজিয়ন হিসেবে গণ্য করা শুরু করে আমেরিকানরা। মুসলিমদেরকে বৈষম্যের মুখোমুখি হতে হয় জায়গায় জায়গায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে।
আমেরিকায় দাড়ি মুখে থাকা পুরুষদের এবং হিজাব পরিহিত নারীদের উপরে অত্যাচার এবং জুলুম করা শুরু হয়। এমনকি শিখ ধর্মের লোকেরাও এই পরিস্থিতির শিকার হয়, কারণ শিখ ধর্মের লোকেরাও মুখে দাড়ি রাখে। তাদেরকেও নিজেদের পরিচয় গোপন করে চলতে হতো। ভ্রমণের সময় মুসলিমদেরকে অনেক সময় ধরে অনেক বিশেষভাবে তল্লাশি করা এবং জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এয়ারপোর্টের সিকিউরিটিতে হিউজ পরিমাণে চেঞ্জ আসে, যেটা আগে কখনোই ছিল না। এখন জুতা, বেল্ট, ল্যাপটপ, মোবাইল ফোন আলাদাভাবে স্ক্যান করা হয়। তরল পদার্থ বহনের ক্ষেত্রে 1000 মিলিলিটারের বেশি আপনি লিকুইড বহন করতে পারবেন না ফ্লাইটে। সমাজে অপরাধ করে একজন, আর তার ফলাফল ভোগ করতে হয় সবাইকে। ওসামা বিন লাদেনের ইসলামকে কায়েম করার যে আন্ডারস্ট্যান্ডিং এবং যে আদর্শ ছিল, বা এই যে টেররিস্ট গ্রুপরা যে ওয়েতে ইসলামকে ফলো করে, এইটা আমাদের ইসলাম না। একটা 2তে পড়া বাচ্চাও জানে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলামে এটা কোথাও এটা লেখা নাই যে ইসলামকে কায়েম করার জন্য তুমি কোনো ইনোসেন্ট কোনো মানুষকে কষ্ট দাও। ইসলাম বলেছে জিহাদ করতে, কিন্তু সেই জিহাদটা হতে হবে আপনার আত্মার নফসের বিরুদ্ধে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় শান্তি, নৈতিকতা এবং মানবতার। ঠিক এই মেসেজটা নিয়ে 2010 সালে একটা বলিউড মুভি আসে, মাই নেম ইজ খান। My name is Khan, and I'm not a terrorist. ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, এবং আমাদের ভিডিও মেকিংয়ের এফোর্টকে যদি আপনার কাছে ওয়ার্থ ইট মনে হয় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা অন্তত একজন মানুষের সাথে হলেও শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।